আসলে আমরা আপনার কাছে আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় জানতে চাই যে ব্যথা হইলেই গ্রামগঞ্জে বিশেষ করে মানুষ একদম হাতের কাছে একটা ডিসপেন্সারিতে যায়, একটা ব্যথার ওষুধ খেয়ে নেয়, কিছুদিন ভালো থাকে, আবার আবার খেয়ে নিচ্ছে। এর ভয়াবহতা কতটুকু, বা এটা আসলে কতটা আপনাদের মেডিকেল সায়েন্সে তার বডির জন্য কতটা ক্ষতিকর? আসলে আমি যদি একটু বলি যে ব্যথার ওষুধ খেলেই যে ক্ষতি হবে এমন না, আবার ব্যথার ওষুধ ভালোও না। যে কোনো ওষুধই খান সেটাই খারাপ। আপনি অনেকে বলে যে আমি তো দীর্ঘদিন ধরে ক্যালসিয়াম খাচ্ছি, ক্যালসিয়াম বেশি খাওয়াটাও খারাপ। আবার অনেকে দীর্ঘদিন ধরে গ্যাসের ওষুধ খাচ্ছি। একসময় প্রচলন ছিল যে মুড়ির মতো মানুষ গ্যাসের ওষুধ খাচ্ছে, তাদের ধারণা যে গ্যাসের ওষুধ খেলে কোনো সমস্যা হয় না। কিন্তু ইদানিংকালে দেখা গেছে গ্যাসের ওষুধ খেলেও ক্যান্সার হয়, দীর্ঘদিন ধরে ক্যান্সারের ওষুধ খায়। এখন ব্যথার ওষুধ যদি বেশি খায় তাহলে কি হতে পারে? কিডনিতে ইফেক্ট করতে পারে, লিভারে ইফেক্ট করতে পারে। ঠিক আছে, ব্যথার ওষুধ বেশি খেলে। কিন্তু আমি আপনার কাছে স্পেশালি যেটা জানতে চাচ্ছি, তারা তো মানে তার আশেপাশে ডিসপেন্সারিতে কিনে খাচ্ছে, সে তো রোগী আইডেন্টিফাই করতে পারছে না। আসলে আপনি তো বলছেন ব্যথা কোনো রোগ নয়, এই ভয়াবহতা তার কত রকম ক্ষতি হতে পারে? তো অবশ্যই ক্ষতিকর। রোগ ধরা গেলে আমি যদি রোগের চিকিৎসা শুরু করি, অটোমেটিক তার ব্যথাটা কমে আসবে। রাইট। ঠিক আছে, ধরেন কারো রিউমাটয়েড আর্থ্রাইটিস আছে, আমি যদি রিউমাটয়েড আর্থ্রাইটিসের চিকিৎসা করি, তার ব্যথা অটোমেটিক কমে আসবে। কারো যদি অস্টিও আর্থ্রাইটিস যদি থাকে, তাহলে যদি আমি তাকে প্রপার এক্সারসাইজ দিয়ে অস্টিও আর্থ্রাইটিসের তার কারণ কি সেটা যদি ধরতে পারি, যদি দেখি তার হেভি ওয়েট, তাহলে ওয়েট কমাইতে হবে। না কমাইলে আমি যত ওষুধই দিই, যত ব্যথার ওষুধ যতদিনই খেতে থাক, তার ব্যথা ভালো হবে না। তার মানে আমাকে তার ওয়েটটাকে লুজ করতে হবে। ঠিক আছে, তারপর যদি কারো কোনো অবস্ট্রাকশনের কারণে কোনো একটা ফরেন বডি আছে হাঁটুর ভিতরে, ওইখানে ওইটা হাড্ডির টুকরা এসে দেখা যাচ্ছে যে জোড়ার ভিতরে আটকে আছে, ব্যথা করছে, আমি যত ওষুধই দিই এর ব্যথা কমবে না। ট্রিটমেন্ট ভুল হলো, তাহলে তার মানে রাইট হয়ে গেল, রাইট হয়ে চলছে না। দীর্ঘদিন ওষুধ খাইতে হচ্ছে ব্যথার ওষুধ, যখন খাচ্ছে সেই সময়টুকু শুধু সে রিলিফ পাচ্ছে। তার মানে আমরা বুঝতে পারছি যারা এভাবে খাচ্ছে মানে তাদের অন্যান্য ক্ষতিও হতে পারে। কেন? আসলে তার ব্যথায় যে ব্যথার ওষুধ সে খাচ্ছে, আসলে তার ব্যথার ওষুধ খাওয়ার দরকার ছিল না। মানে লক্ষণটাকে কমানোর চেষ্টা করছে, কিন্তু কমবে না। যার কারণে ব্যথা হচ্ছে সেটাকে যদি আমি রিমুভ না করি, যেরকম অনেকে খেলতে গিয়ে লিগামেন্ট ইনজুরি হয়, এখন লিগামেন্ট যদি আমি রিপেয়ার না করি, বা সেটার জন্য তাকে কিভাবে চলাফেরা করতে হবে সেটা যদি তাকে না শেখায় দিই, অথবা যে মাসেলের কারণে এই জয়েন্টটা মুভমেন্ট করে সেটার অ্যাক্টিভিটি যদি আমি না বাড়াই, তাহলে আমি যত ব্যথার ওষুধই দিই এই ব্যথা কমবে না। তার মানে আমাকে দীর্ঘদিন ব্যথার ওষুধ খেতে হবে। আমাকে কিডনি অবশ্যই বেশি কাজ করতে গেলে তো তাকে ওভারলোড হয়ে যাচ্ছে, তাহলে ওভারলোড হয়ে গেলে তো সে ফেইল্ড হয়ে যাবে। তার লোড কমাইতে হবে, রোগ ধরতে হবে, রোগের ওষুধ দিতে হবে, তাহলে অটোমেটিক ব্যথার ওষুধ আমার কম খেতে হবে। এখন আধুনিক চিকিৎসায় তো আসলে ওষুধ ডিপেন্ডেন্ট না, মানুষকে স্বাবলম্বী করে তোলা হচ্ছে, মানে বিশেষ করে ব্যথা বা সব ক্ষেত্রেই। সেক্ষেত্রে আপনার যে সাবজেক্ট, এই সাবজেক্টে আমাদের যে টপিকস ছিল আজকে, মানে হাঁটুর ব্যথা বা মাংসপেশির ব্যথা এই রিলেটেড, সেক্ষেত্রে প্রতিকারগুলো কীরকম আপনারা এখন আপনাদের সায়েন্স এখন কি বলছে, মানে কিভাবে হলো যে আমি প্রথমে বলেছি লাইফস্টাইল মডিফিকেশন করতে। রাইট ভেরি গুড। আমার খাবার ভেরি গুড, পরিমিত খাবার খেতে হবে। এক সময় তো গ্রামের লোকেরা যত ইচ্ছা তত খাইছে, মানে এটা এবং পার্টই ছিল না লাইফের। তাদের যে খাবারটা যারা খেয়েছে, খাবারের এখন অনেক ভেরিয়েশন। আমরা যেটা খাচ্ছি, যাই খাবো তার মধ্যেই দেখবেন যে অনেক আইটেম আরো বেশি আছে। ধরেন আমি আগে যে সবজিটা আবাদ করতাম তার মধ্যে কোনো কেমিক্যাল ছিল না, এখন ওইটার মধ্যে আমার এক্সট্রা কেমিক্যাল যোগ হয়েছে। ঠিক আছে, তার ফলে আমার বডিতে ওই কেমিক্যালটা কি হচ্ছে, পরিমাণটা বেড়ে যাচ্ছে। তার মানে আমার খাবার ডায়েট চেঞ্জ করতে হবে। ঠিক আছে, এখন গ্রামের লোকজন কিন্তু বেশি রোগ আক্রান্ত, কারণ এখন সচেতন না, মানে যে তারা, এই যেটা আমি বললাম, আগে পায়ে হেঁটে রিক্সা চালাইতো, এখন মোটর গাড়ি রিক্সা চালায়। তার মানে তার পরিশ্রম কিন্তু কমে গেছে। এক্স্যাক্টলি, ভেরি গুড, খুব ইম্পর্টেন্ট। এই যে তার এই যে মুভমেন্ট, সাইকেলিং যে মুভমেন্ট, নি জয়েন্ট, আমি যে নি জয়েন্টের হাঁটুর কথা বলছি, এই যে পায়ের যে মুভমেন্ট, এই মুভমেন্ট কিন্তু আর নেই। সে ভাবছে সে তো পরিশ্রম করছে, আগের থেকে দ্বিগুণ পরিশ্রম করছে, কিন্তু তার এই যে মাসেলের যে অ্যাক্টিভিটি, রক্ত সঞ্চালনের যে প্রক্রিয়া, সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে। আসলে সবারই দৈনিক আধা ঘন্টা বা 45 মিনিট হাঁটা, মানে ব্যথা রিলেটেড এই মানে শারীরিক ব্যায়াম, খাওয়া দাওয়া, লাইফস্টাইল। কারণ আমরা তো জানতাম যে আসলে এগুলো হার্ট রিলেটেড। আমরা মনে করি যে রাত জাগলে হার্টের রোগ হবে, হ্যাঁ, ঘুম জাগলে হার্টের রোগ হবে। আমার নেক্সট আগের প্রোগ্রামে যেটা ছিল আমি জেনেছি। তা এই যে ব্যথা রিলেটেড আবার লাইফস্টাইল, প্লিজ এইটা একটু যদি আমি একটু বলি। এই যে আপনি একটা সুন্দর কথা বলেছেন, হার্ট। আমরা শুধু জানি হার্ট একটা, কিন্তু আমাদের হার্ট হচ্ছে 3টা। আমাদের শরীরে আরও 2টা হার্ট আছে। আমাদের 2 পায়ের পিছনে যে মাংসপেশি আছে,
এটাও হার্ট। কি বলেন, আমরা তো এটা জানতাম না। এই যে বললাম হার্টের কাজ কি, পাম্প করা, দেখবেন এখানে সবসময় এখানে কিন্তু পাম্প pump করছে। হচ্ছে। আচ্ছা আচ্ছা। আমাদের এই দুইটা মাংস আছে, এটাও কন্টিনিউয়াস পাম্প করে আমাদের নিচের যে রক্তগুলো আছে সেগুলো উপরের দিকে নিয়ে আসতে সাহায্য করে। Very তো এটাকে আমাদের বলি, আমাদের দ্বিতীয় হার্ট হচ্ছে আমাদের দুই পায়ে। তো আমাদের এইটার যদি অ্যাক্টিভিটি কমে যায়, তার মানে আমার লাইফস্টাইল, আমি সারাক্ষণ যদি রিক্সায় চলাফেরা করি, ঠিক আছে, আমার পায়ের আমি যদি না হাঁটি, তাহলে আমার এই মাংসটা কম কাজ করছে, তার কন্ট্রাকশন কমে যাচ্ছে, রক্তটা উপরের দিকে ঠিকভাবে আসতে পারছে না, অথচ আমি বসে আছি দেখে আমার রক্ত সব নিচের দিকে চলে আসছে, এটা যতটা উপরের দিকে যাওয়ার কথা ততটা যাচ্ছে না, তার মানে আমার হার্ট কাজ করছে না। ঠিক আছে, করি আমরা যারা সেডেন্টারি ওয়ার্কার, যারা সবসময় বসে কাজ করি, রাইট রাইট, বাইরে চলাচল কম, অফিসে যাচ্ছি 8 ঘন্টা কাজ করছি, আমরা ভাবি যে আমরা তো পরিশ্রম করছি, কিন্তু আমাদের কিন্তু মাংসপেশির কাজ ওইভাবে হয় না। এই জন্য আমাদেরকে বলা হয় আমরা হলো সেডেন্টারি ওয়ার্কার। আর হেভি ওয়ার্কার কারা? যারা রিক্সা পুলার আছে, আগের দিনে রিক্সা পুলার, মানে বর্তমানেরটা না আর কি। এখনকার না, এরা তো এখন অসুস্থ হয়ে যাচ্ছে। যাই হোক, যেটা ব্যথা কমানোর জন্য আপনি বললেন যে ওজন, তো বললাম একটা, খাদ্যাভ্যাস বললাম, লাইফস্টাইল আর মাসেলের পাওয়ার। আচ্ছা। আমার যে জায়গায় প্রবলেম, সেই জায়গায় যে মাংসপেশিগুলো আছে তার ইউটিলাইজেশন, যেটা যে কাজ, সেই কাজটা কি করলে বাড়বে সেটা সম্বন্ধে জ্ঞান রাখতে হবে, শিখে নিতে হবে। এই যে আমরা আসলে আরেকটা বিষয় জানতে চাই, যে যারা আক্রান্ত হয়েছে, আমাদের টপিক্সের ভিতর যারা আক্রান্ত হয়েছে, যারা দীর্ঘদিন এই রোগে ভুগছে, তারা কি আসলে পরিপূর্ণ ভালো হতে পারে বা ভালো হওয়ার সম্ভাবনা আছে? যেমন অনেকে আমরা গ্রামগঞ্জে শুনি যে তারা বিভিন্ন ট্রিটমেন্টের পর আরও অসুস্থ হয়ে গেছে, কেউ আবার ওই যে স্ট্রেচ মারছে দিয়েছে, বিভিন্ন ইঞ্জেকশন দেয়, এরকম আমরা শুনি আর কি, বা গ্রামে প্রচলিত আছে। সুন্দর একটা প্রশ্ন তারা করেছেন। নেক্সট আর হাঁটতেই পাচ্ছে না, বা সুন্দর তারা একটা প্রশ্ন আসলে করেছেন। এটা রোগীরাও আমাদেরকে প্রশ্ন করে যে আমার যে হাঁটুর হাড় ক্ষয় হয়েছে সেটা কি ভালো হবে? আমি যখন রোগীদেরকে এইভাবে বলি যে আপনি একটা গ্লাস কাঁচ ভেঙেছেন, কাঁচ যে ভাঙার যে দাগটা, কাঁচ হয়তো জোড়া লেগেছে, কিন্তু দাগটা কি চলে যাবে? যাবে না। তার মানে হচ্ছে যে হাড়টা ক্ষয় হয়েছে সে কখনো ভালো হবে না। তবে আপনি যদি এই কাজগুলো করেন, যেরকম আপনার শরীরে ওজন কমান, এক্সারসাইজ যদি করেন, মাসেলের অ্যাকশনটা যদি বাড়ায় ফেলেন, তাহলে আপনার ব্যথা কমে আসবে। যেটা ক্ষয় হয়েছে সেটা ভালো হবে না, নতুন করে যেন ক্ষয় না হয়, নতুন করে যেন ক্ষয় না হয় সেই ব্যবস্থা করতে হবে। তার মানে আপনার যে কারণে ক্ষয় হয়েছে, ওজন বেশি ছিল সেটা কমাইতে হবে, আপনার খাদ্যাভ্যাস ঠিক ছিল না সেটা কমাইতে হবে, আপনি যেভাবে কাজ করার কথা সেভাবে করেন নাই, তাহলে সেভাবে করতে হবে। যখন আপনার দীর্ঘক্ষণ বসে একটানা 2 ঘন্টা বসে কাজ করছেন, তাহলে ওটা কমাই দেন, আপনি আধা ঘন্টা কাজ করে 2 মিনিটের জন্য দাঁড়ান, আবার কাজ করেন। কিন্তু একটানা ওই যে রান্না করতে বসছেন, আজকে জামাই আসছে, আমি আজকে সব রান্না শেষ করে তারপর উঠব, তাইলে আপনার ব্যথা ভালো হবে না, সেটা সবার ক্ষেত্রে। তার মানে আপনাকে নির্দিষ্ট সময় পর উঠে দাঁড়াইতে হবে, একটু নড়াচড়া করতে হবে, আবার আপনি এই কাজটা করেন। তাহলে বডিকে ছেড়ে দিয়ে লাভ নাই, বডির কেয়ার করতে হবে, যত্ন নিতে হবে। এই তো মানে আমাদের যত একে যত্ন নেবেন সে তত আপনাকে সব দিক দিয়ে ভালো রাখবে। আমি এই মুহূর্তে শেষ করার আগে কয়েকটা কথা বলবো, সেটা হচ্ছে যে কিছু লক্ষণ থাকলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন, শরণাপন্ন অবশ্যই হবেন। যার মধ্যে একটা হচ্ছে যে আপনার জ্বর আছে, হাঁটু ফুলে গেছে, যেহেতু আমরা হাঁটু ব্যথা নিয়ে কথা বলছি, জ্বর আছে, হাঁটু ফুলে গেছে, জ্বর আছে সাথে হাঁটু ফুলে গেছে, একটু দেরি করবেন না, নিকটস্থ যে কোনো স্বাস্থ্য কমপ্লেক্সে যান অথবা বিশেষজ্ঞের পরামর্শ নিন। 2 নাম্বার, যে হাঁটু নাড়াতে পারছেন না, টানাটানি করবেন না, মোছরামুছরি করবেন না, যে অবস্থায় আছে ওই অবস্থায় চিকিৎসকের পরামর্শ নিন। কারণ কোনো একটা হাড্ডির টুকরা কোনো এক জায়গায় গিয়েছে, আটকে আছে, হঠাৎ করে আপনি দেখলেন তীব্র ব্যথা, আধা ঘন্টা পরে পা ঠান্ডা হয়ে গেছে, 1 সেকেন্ডও দেরি করার সুযোগ নেই। তার মানে আপনার বুঝতে হবে আপনার রক্তনালী কোথাও ছিঁড়ে গেছে। পা ঠান্ডা হলে অপেক্ষা করা যাবে না, ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়। 3 নাম্বার হচ্ছে রাতে যদি ব্যথা হয়, তাহলে ধরে নিতে হবে যে এটা আপনার বিশ্রামকালীনও ব্যথা হচ্ছে, যে সময় আপনার ব্যথা হওয়ার কথা না, তাহলে আপনার শরীরে কোথাও কোনো রোগ আছে যার কারণে ব্যথা হচ্ছে। 5 নাম্বার হচ্ছে হঠাৎ করে আপনার ওজন কমে গেছে, আচ্ছা, কোনো ব্যথা নেই, ওজন কমে গেছে, তখনও চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আমরা একদম শেষ করে ফেলবো। আসলে আর এই বিষয়টা আলোচনা হয়েছে, আমার অনুষ্ঠান চলার মধ্যে আলোচনা হয়েছে, তারপরেও যেহেতু আজকে টপিক ছিল, যখন ফার্স্ট আমরা শুরু করেছিলাম যে আসলে ব্যথা কোনো রোগ না, লক্ষণ। আসলে তাহলে বাত ব্যথাকে আমরা এটা কোনটা বলবো, বাত ব্যথা কি? সংক্ষেপে আমি শুধু বলি যে আমাদের বইয়ের ভাষায় বাতের অনেকগুলো ভ্যারাইটি আছে,
আমরা বাত ব্যথা বলতে যেটা বুঝাই, রিউমাটয়েড ফ্যাক্টর যদি থাকে, ঠিক আছে, সেটা অ্যাকচুয়াল বাত। এছাড়া আপনি আরেকটা কথা বলেছিলেন, ইউরিক অ্যাসিড বাড়লে ব্যথা হয়, রাইট, আমি যাকে বলেছিলাম। আমরা বলি গাউট বলি। আচ্ছা, ইউরিক অ্যাসিড হলে জোড়ার একটা নির্দিষ্ট অংশ লাল হয়ে ওঠে, ফুলে যায়, ব্যথা বাড়ে, ঠিক আছে। তো এইটাও এক ধরনের বাত। আচ্ছা আচ্ছা। অ্যাকচুয়ালি বাত বলতে যদি রিউমাটয়েড ফ্যাক্টর যদি থাকে, পজিটিভ থাকে, সেটাকে আমরা বাত বলি। আর সহজ ভাষায় রোগীদেরকে যদি বোঝাতে চাই, একের অধিক 3-4টা জোড়ায় যদি ইনভলভ করে, সকালবেলা যদি বেশি হয়, ঠিক আছে, এগুলোকে আবার আমরা সেরো নেগেটিভ আর্থ্রাইটিস, রিউমাটয়েড ফ্যাক্টর নেগেটিভ বাট তার বাত আছে, এটাকেও আমরা বাত বলি। প্রিয় দর্শক, অনুষ্ঠান আমরা শেষ করে ফেলছি। আসলে ছবির বাঘটি যেমন বাঘ না, তেমন আসলে সব ব্যথাই যে আসলে রোগ না, আজকে আমরা জানতে পেরেছি। আজকে আমার স্টুডিওতে অত্যন্ত মূল্যবান সময় দিয়েছেন সহকারী অধ্যাপক, রংপুর প্রাইম মেডিকেল কলেজে, যিনি আসলে তার দায়িত্ব পালন করছেন। পাশাপাশি উত্তরের আমরা বলি যে কয়েকটি জেলার প্রবেশ তার গোবিন্দগঞ্জ, কিন্তু তার বাড়ি এবং এইখানে তার নিজস্ব একটা প্রতিষ্ঠানে তিনি সময় দিচ্ছেন, নিরাময় ডায়াগনস্টিক সেন্টারে, এবং বেশ এখানে পাশাপাশি কিন্তু তিনি অপারেশন করছেন বা তার সেক্টরের দীর্ঘ অনেক বছর সেবা দিয়ে যাচ্ছেন। প্রিয় দর্শক, আবারও আমরা আসলে যেহেতু আজকে একটা টপিকস নিয়ে কথা বলেছি, অনেকগুলো টপিকস আছে এই বাত ব্যথা, এই ট্রমার বিষয়ে। আবারও আমরা আসলে আশা করছি আমাদের প্রিয় আরিফকে আমরা পাবো। আসলে ডাক্তার শাহরিয়ার আরিফ আবারও আমার স্টুডিওতে আসবেন এবং আরও অন্যান্য যে পার্টগুলো আছে সেগুলো বিষয় নিয়ে আমরা কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো সর্বশেষ আসলে কথা কিন্তু একটাই, সেলফ ডিপেন্ডেন্ট হতে হবে, আমাকে প্রকৃতির মাঝে ফিরে যেতে হবে, রোগের সাথে আসলে লড়াই করে রোগকে তাড়াইতে হবে, তাহলেই সুস্থ থাকা সম্ভব। আবারও সুস্থতার বার্তায় স্বাগত জানিয়ে প্রোগ্রাম শেষ করছি। আল্লাহ হাফেজ।